পড়ো। টুম্পা consigned 1000 kg rice at the rate of ₹20 per kg to Pintu। তাহলে কনসাইনমেন্টে লেখো টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট। 100 কেজি রাইস পাঠিয়েছে। আচ্ছা উপরে লেখো যে বুকস অফ টুম্পা। আচ্ছা কনসাইনি কোথায় থাকে জায়গার নাম কিছু দেয়নি, শুধু আমরা কনসাইনমেন্ট টু ডট ডট অ্যাকাউন্ট বলে লিখে দেবো। আচ্ছা তো কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লেখো টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট 1000 into 20 মানে 20,000 রুপিস। টুম্পা হলো কনসাইনার আর পিন্টু হলো কনসাইনি। টু গুডস সেন্ট অন কনসাইনমেন্ট 1000 into 20 সবার হয়ে গেছে। এবার বলছে সি পেড ফ্রেট 2500, ডক চার্জেস 1500 and ইন্স্যুরেন্স 1000 রুপিস। তো কনসাইনমেন্টে লেখো টু ব্যাংক মানে কনসাইনারের এক্সপেন্সেস। কনসাইনারের এক্সপেন্সেস কনসাইনমেন্টে লেখো টু ব্যাংক। ইনারে সবকটাকে অ্যাড করে বাইরে নিয়ে যাবে। স্যার গুড সেন্টার কনসাইনমেন্ট কত বললেন? 20,000 1000 into 20। টু ব্যাংকে কি লিখবো? টু ব্যাংকে লেখো যে ফ্রেট 2500। তোর কাছে প্রবলেম নেই, একটু দেখ। বলছে যে সি পেড ফ্রেট ₹2500, ডক চার্জেস 1500 আর ইন্স্যুরেন্স হলো 1000। তাহলে টু ব্যাংক বলে লেখো ফ্রেট 2500, ডক চার্জেস 1500 আর ইন্স্যুরেন্স হলো 1000 মানে টোটাল হলো 5000, তাই না? টোটাল হলো 5000। ফ্রেট আছে 2500, ডক চার্জেস আছে 1500 আর ইন্স্যুরেন্স আছে 1000 রুপিস। ইন্স্যুরেন্স কোম্পানি স্যার এটা তো ইন্স্যুরেন্স এক্সপেন্সেস হচ্ছে। কনসাইনার ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ইনকার করছে মানে ইন্স্যুরেন্স প্রিমিয়াম। এটা তো আর ক্লেম নয়, এখনো লস তো হয়নি, কাজে ক্লেমের প্রশ্ন এখন আসছে কোথায়? কনসাইনার এই খরচাগুলো করেছে, ফ্রেট চার্জেস দিয়েছে, ডক চার্জেস দিয়েছে, ইন্স্যুরেন্স এক্সপেন্সেস করেছে 1000 রুপিস। টোটাল হলো 5000 রুপিস, তাই না গো? ব্র্যাকেটে লিখেছো যে এক্সপেন্সেস অফ কনসাইনার, ঠিক টু ব্যাংক বলে লিখলে, তাই না? এবার বলছে দেখো যে 200 kg rice was destroyed in transit due to an accident। তাহলে ট্রানজিটে লস হচ্ছে। and insurance claim of ₹3,500 was admitted by the insurance company। তো ভ্যালুয়েশন করো যে ভ্যালুয়েশন অফ অ্যাবনরমাল লস। ভ্যালুয়েশন অফ অ্যাবনরমাল লস। কত কেজি ড্যামেজ হচ্ছে? 200 কেজি, তাই না? ভ্যালুয়েশন অফ অ্যাবনরমাল লস বলে নিচে ভ্যালুয়েশন করো। লেখো 200 into 20 পার কেজি প্রাইস ছিল 20 রুপিস প্লাস আমি আগের অঙ্কেও বলেছিলাম যে যখন ট্রানজিটে অ্যাবনরমাল লস হচ্ছে, ভালো করে শুনে নাও, যখন ট্রানজিটে অ্যাবনরমাল লস হচ্ছে তখন তো কনসাইনি তো মানে হাতে তো এখনো মালটা পাইনি। ট্রানজিটে যখন লস হচ্ছে তার মানে কি এটা কনসাইনি এখনো মাল হাতে পাইনি, কাজে কনসাইনি কোনো খরচে এখন ইনকার করেনি। যার জন্য যখন ট্রানজিটে অ্যাবনরমাল লস হলে তার ভ্যালুয়েশন করব শুধুমাত্র কনসাইনারের এক্সপেন্সেসটাকে আমরা কনসিডার করব। কিন্তু যদি কনসাইনি মাল হাতে পাওয়ার পর কনসাইনির গোডাউনে গিয়ে যদি অ্যাবনরমাল লস হয় তখন তো কনসাইনি মানে এক্সপেন্সেস করছে, তাই না? তখন তো কনসাইনি মাল হাতে পেয়ে গেল, খরচও করলো, তখন কিন্তু আমরা দুজনকারই এক্সপেন্সেসই প্রপোর্শনেট করব। মানে যদি কনসাইনির গোডাউনে অ্যাবনরমাল লস হয় তখন কিন্তু আমাদের অ্যাবনরমাল লসের ভ্যালুয়েশনের সময় বোথ কনসাইনার কনসাইনি দুজনকার এক্সপেন্সেস কিন্তু প্রপোর্শনেট করতে হবে বা কনসিডার করতে হবে। কিন্তু যদি ট্রানজিটে অ্যাবনরমাল লস হয় তাহলে সেক্ষেত্রে কনসাইনি মাল এখন হাতে পাই মানে খরচাও করেন, ঠিক আছে? তাহলে কনসাইনির এক্সপেন্সেস হ্যাঁ মানে কনসিডার করার কোনো মানে নেই, শুধুমাত্র আমরা কনসাইনারের এক্সপেন্সেসটাকে প্রপোর্শনেট করব। তো লেখো কনসাইনারের এক্সপেন্সেস কত ছিল? 5000। কনসাইনারের তো পুরোটাই নন রেকারিং, তো প্লাস 5000 ডিভাইডেড বাই করো 1000। টোটাল তো 1000 কেজি পাঠিয়েছিল আর লস হয়েছে আমাদের কত? ইনটু 200। তাহলে 5000 বাই 1000 ইনটু 200 মানে কত হয়? 1000 রুপিস। আর আগে কত ছিল? 4000। আগে ছিল 200 into 20, হ্যাঁ মানে 4000 আর এটা হলো 1000 মানে 5000 রুপিস। তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লেখো যে বাই অ্যাবনরমাল লস অ্যাকাউন্ট। 200 into 20 করে তো 4000 হয়েছে। আর মানে নন রেকারিং এক্সপেন্সেস তো কনসাইনারের 5000 রুপিস। কনসাইনারের পুরোটাই নন রেকারিং এক্সপেন্সেস। আর ট্রানজিটে হলে বারে বলছি শুধুমাত্র কনসাইনারের এক্সপেন্সেসকে আমরা প্রপোর্শনেট করব। আর কনসাইনির গোডাউনে যদি অ্যাবনরমাল লস হয় সেখানে দুজনকার এক্সপেন্সেসই আমাদের প্রপোর্শনেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা
তো টোটাল কত হলো? কনসাইনারের এক্সপেন্সেস টু ব্যাংক করে বসে, কনসাইনারের এক্সপেন্সেস টু ব্যাংক করে বসে, ওটা পিঙ্কি অ্যাকাউন্টে কেন যাবে? দুবারও তো অ্যাবনর্মাল লস হতে পারে। 100 বার হতে পারে, 100 বার হতে পারে। ট্রানজিটে লস হলো, আবার কনসাইনি গোডাউনে গিয়েও অ্যাবনর্মাল লস হলো, হতেই পারে। পড়াবো সেরকম, তার ভাগ্যটা খারাপ। সেরকম অঙ্ক সব পড়াবো। ট্রানজিটেও লস হয়েছে, ফের আবার কনসাইনি গোডাউনে মাল রেখেছে, সেখানেও নষ্ট হয়েছে, দুবার হতেই পারে একসঙ্গে। আচ্ছা, তো কনসাইনমেন্ট অ্যাকাউন্ট আমরা লিখলাম বাই অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট বলে 5000 রুপিস। অ্যাবনর্মাল লস ওটাকে পোস্টিং করে দাও টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বলে 5000। আচ্ছা, ইন্স্যুরেন্স ক্লেম কত পেয়েছে? ইন্স্যুরেন্স ক্লেম পেয়েছে 3500। বাই ব্যাংক করে লিখবো, বলেছিলাম যে ট্রানজিটে লস হলে জেনারেলি ইন্স্যুরেন্স ক্লেমের টাকাটা কনসাইনার পায়। ভালো করে শোন, ট্রানজিটে লস হলে ইন্স্যুরেন্স ক্লেমের টাকাটা জেনারেলি কনসাইনার পায়, আর কনসাইনির গোডাউনে যদি অ্যাবনর্মাল লস হয় জেনারেলি ইন্স্যুরেন্স ক্লেমের টাকাটা জেনারেলি কনসাইনি পায়। তো যদি কনসাইনার ইন্স্যুরেন্স ক্লেমের টাকা পায় তখন অ্যাবনর্মাল লস অ্যাকাউন্টে আমরা ক্লেমের টাকাটাকে বাই ব্যাংক বলে লিখি, আর যদি কনসাইনি হাতে পায় তখন ইন্স্যুরেন্স ক্লেমের টাকাটা মানে অ্যাবনর্মাল লস অ্যাকাউন্টে আমরা বাই কনসাইনি করি। তাহলে এখানে বাই ব্যাংক করে লিখবো। দেখো ব্যাকেটে ইন্স্যুরেন্স ক্লেম রিসিভ 3500, অ্যাবনর্মাল লস অ্যাকাউন্টে লিখবো বাই ব্যাংক বলে, মানে ইন্স্যুরেন্স ক্লেমটা আইদার বাই ব্যাংক বা বাই কনসাইনি করে বসবে। বুঝেছো? হ্যাঁ, এবার ডিফারেন্সটা অ্যাবনর্মাল লসটাকে ক্লোজ করে দাও। ডিফারেন্সটাকে লিখো, মানে অ্যাবনর্মাল লস অ্যাকাউন্টে লিখবো আমরা বাই ব্যাংক করে ইন্স্যুরেন্স ক্লেম যেটা রিসিভ করলো 3500 ব্র্যাকেটে লিখো ইন্স্যুরেন্স ক্লেম রিসিভ। ট্রানজিটে লস হলে আমরা জেনারেলি ইন্স্যুরেন্স ক্লেমের টাকাটা বাই ব্যাংক করে বসাই, কারণ ক্লেমের টাকাটা কনসাইনার পায় সাধারণত। আর কনসাইনির গোডাউনে হলে মানে জেনারেলি ইন্স্যুরেন্স ক্লেমের টাকাটা কনসাইনি পায়, তখন ইন্স্যুরেন্স ক্লেমের টাকাটা অ্যাবনর্মাল লস অ্যাকাউন্টে বাই কনসাইনি করে বসে। ভালো করে শোনো, দেখো সব বুঝতে পারবে। আচ্ছা, এবার যে ডিফারেন্সটা বেরোলো অ্যাবনর্মাল লস অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দাও। দেখো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত? 1500। না 125 1500। আচ্ছা, এবার দেখো কি বলেছে। পিন্টু সোল্ড, পিন্টু মানে হলো কনসাইনি। পিন্টু সোল্ড, ভালো করে শোনো, 720 কেজি রাইস at the rate of ₹30 per kg। and ভালো করে শুনে নাও, পিন্টু সোল্ড 720 কেজি রাইস at the rate of ₹30 per kg and incurred clearing charges 1800, carrying charges 1200, godown rent 1500 আর selling expenses 1000। এবার ভালো করে শোনো, পিন্টু is to receive an ordinary commission at the rate of 8% on sales, মানে ওকে কিন্তু কোনো ডেলিগেটরি কমিশন অ্যালাউ করা হচ্ছে না। এবার কি বলছে দেখো, he could not realize ₹2000 from a debtor and it proved that। আমি শিখিয়েছিলাম যে ডেলিগেটরি কমিশন যদি কনসাইনিকে অ্যালাউ করে তখন কিন্তু ব্যাড ডেটের রিস্কটা কনসাইনি বিয়ার করে। যখন ডেলিগেটরি কমিশন কনসাইনিকে অ্যালাউ করে তখন ব্যাড ডেটের রিস্ক কনসাইনি বিয়ার করে। কিন্তু যদি ডেলিগেটরি কমিশন অ্যালাউ না করে কনসাইনিকে, তখন কিন্তু ব্যাড ডেটের রিস্ক কনসাইনারকে বিয়ার করতে হবে। তাহলে এখানে দেখো কোনো ডেলিগেটরি কমিশন কিন্তু অ্যালাউ করছে না, তাই না? তাহলে ব্যাড ডেটের রিস্কটা নিশ্চয়ই কনসাইনারকে বিয়ার করতে হবে। আর এই যে সেলটার ব্যাপারে দেখো কিছু বলা নেই, মানে অবভিয়াসলি এটা আমাদের ক্রেডিট সেল, কারণ ক্যাশ সেলে তো ব্যাড ডেট হওয়ার কোনো ব্যাপার থাকে না। তাহলে আরেকটা কি বলেছিলাম যে কনসাইনমেন্ট ডেটার্স অ্যাকাউন্ট যদি ক্রেডিটে গুড সেল হয় যে কোনো একজনের বইতে হয়। যদি ডেলিগেটরি কমিশন না দেয় তখন কনসাইনারের বইতে আমাদের কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্ট করতে হবে, মানে এখানে আমাদের আরেকটা অ্যাকাউন্ট ড্র করতে হবে, কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্ট। আবার বলছি, যদি ডেলিগেটরি কমিশন না দেয় তখন কনসাইনারের বুকেতে কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্টটা খুলতে হয়। আর যদি মানে ডেলিগেটরি কমিশন দেয় সেক্ষেত্রে কনসাইনির বইতে কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্টটা করতে হবে। মানে কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্ট যে কোনো একজনের বইতে হবে যদি মানে ক্রেডিটে যদি সেল হয়, আইদার কনসাইনার অর কনসাইন। ডেলিগেটরি না দিলে কনসাইনারের বুকে হবে, যেমন এখানে আমরা কনসাইনারের বুকেতে করব, একটা আলাদা করে অ্যাকাউন্ট করব যে কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্ট। আর ডেলিগেটরি কমিশন দিলে কনসাইনারের বুকেতে হবে না, কনসাইনির বুকেতে গিয়ে আমাদের কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্ট করতে হবে। তাহলে সেলটাকে অবভিয়াসলি আমরা বাই কনসাইনমেন্ট ডেটাস করে লিখবো, এটা তো ক্যাশ সেল না। ব্যাটেড হচ্ছে মানে তো আর ক্যাশে সেল হতে পারে না। লেখো কনসাইনমেন্ট অ্যাকাউন্টে বাই কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্ট। ওরা কিছু বলেনি ক্যাশে কি ক্রেডিটে, কিন্তু যখন ব্যাটেড হচ্ছে আমাদের তো ধরে নিতে লাগবে যে সেটা অবভিয়াসলি ক্রেডিটে হয়েছে। তাহলে বাই কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্ট
আর যদি ডেল ক্যাটারি কমিশন দিত তাহলে এটাকে আমরা বাই কনসাইনি করেই লিখতাম। ভালো করে শোনো, যদি ডেল ক্যাটারি কমিশন দিত তখন তো প্যাকেটের রিস্ক তো কনসাইনি বিয়ার করতো, তখন এই সেলটা আমরা মানে বাই কনসাইনি করেই তখন লিখতাম, মানে বাই পিন্টু করে লিখতাম। ঠিক আছে, কারণ তখন কনসাইনারের কাছে সেলটা ক্রেডিট হলেও ক্যাশ সেল হিসাবে ট্রিট করা, তাই না? কিন্তু যেহেতু ডেল ক্যাটারি কমিশন দেয়নি, তাহলে প্যাকেটের রিস্ক আমাদের কনসাইনারকে বিয়ার করতে হবে। তখন ক্রেডিটে যদি সেল হয়, জার্নাল হয় কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্ট ডেবিট টু কনসাইনমেন্ট, মানে ক্রেডিট সেল হচ্ছে কোনো ডেল ক্যাটারি কমিশন অ্যালাউ করছে না। ঠিক আছে, তো লেখো বাই কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্ট 720 into 30, 720 into 30 কত হয়? 21,600। ব্র্যাকেটে লিখে দাও ক্রেডিট সেল। তাহলে একটা কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্ট খোলো, ছোট করে একটা কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্ট খোলো। কি ফরম্যাটেই টান না, ছোট করে একটা কনসাইনমেন্ট ডেটাস, হয়ে যাবে। ছোট করে একটা কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্ট খোলো, ওখানে ওটাকে পোস্টিং করো। কি ফরম্যাট এটা? কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্ট, একদম ছোট লেখো কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্ট। স্কেল লাগবে না, এমনি করো না। হ্যাঁ, তাহলে কনসাইনমেন্ট ডেটাসে লেখো যে টু কনসাইনমেন্ট অ্যাকাউন্ট। কত হয়েছিল? 21,600। কনসাইনমেন্ট ডেটাস অ্যাকাউন্টে লেখো টু কনসাইনমেন্ট বলে 21,600। প্রেস করে দাও। না না, এখন কেন প্রশ্ন? দুঃখ যারা এবারে দেখো কি বলেছে, এবারে বলছে কনসাইনি এক্সপেন্সেস করছে। দেখো কনসাইনি এক্সপেন্সেস ইনকার করছে, তো কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লেখো টু, কনসাইনি নাম কি পিন্টু, লেখো টু পিন্টু। কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লেখো টু পিন্টু বলে চারটে এক্সপেন্সেস আছে, দেখো ইনারে অ্যাড করে বাইরে পাঠাবো। কি কি আছে দেখো, ক্লিয়ারিং চার্জেস আছে 1800, ইনারে লিখবে টু পিন্টু বলে, মানে কনসাইনি এক্সপেন্সেস। কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লেখো টু পিন্টু, লেখো ক্লিয়ারিং চার্জেস 1800, আচ্ছা নেক্সট ক্যারিং চার্জেস 1200, ক্লিয়ারিং চার্জেস 1800, ক্যারিং চার্জেস 1200, গোডাউন রেন্ট 1500, আর সেলিং এক্সপেন্সেস 1000। স্যার গোডাউন রেন্টটা কত বললেন? গোডাউন রেন্ট 1500 টাকা, 1500, আর সেলিং এক্সপেন্সেস 1000। টোটাল কত হলো? 1800, 1200, 3000, 5500। ব্র্যাকেটে লিখে দাও এক্সপেন্সেস অফ কনসাইনি। সেটা কি বললেন? তোর হচ্ছে কি সেলিং এক্সপেন্সেস 1000 রুপিস, তাহলে টোটাল হলো 5500। ব্র্যাকেটে লিখে দাও এক্সপেন্সেস অফ কনসাইনি, ওটা আবার ওই পিন্টু অ্যাকাউন্টে পোস্টিং করো। পিন্টু অ্যাকাউন্টে পোস্টিং করো বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বলে 5500, ওখানে ব্রেক করে দেখাতে লাগে না, 5500। আচ্ছা, এবার কি বলছে? হয়ে গেছে সবার? ঠিক, স্বীকৃতি হয়েছে? আচ্ছা, এবার বলতে পিন্টু ইজ টু রিসিভ অ্যান অর্ডিনারি কমিশন 8% অন সেলস। অর্ডিনারি কমিশন বলেই দিয়েছে, কোনো ডেল ক্যাটারি কমিশন অ্যালাউ করছে না, ওই জন্য তো ক্রেডিট সেলটা কনসাইনমেন্ট ডেটাস করে বসালাম। আচ্ছা, তো কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লেখো টু পিন্টু, কমিশন পাচ্ছে। কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লেখো টু পিন্টু, তাহলে সেল কত ছিল? 21,600, তার 8%। 20 ওখানে দেখিয়ে দাও, 21,600, সেল তো 21,600, হ্যাঁ 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 21,600, তার 8%, 1728। ব্র্যাকেটে লিখে দাও যে কমিশন পেয়েবল। স্যার পুরোটাই কি ওই ক্রেডিটে করেছে? পুরোটাই তো। কোথায় লিখছি? দেখো কিছু যদি শোনো, কিছু যদি মেনশন করা না থাকে তাহলে সে অর্ডিনারি বা ডেল ক্যাটারি দুটোই কিন্তু আমরা টোটাল সেলের উপরে করি। তুই কোশ্চেন করলি যখন, শোন, যদি কিছু মেনশন করা না থাকে তাহলে কিন্তু অর্ডিনারি কমিশন হোক বা ডেল ক্যাটারি কমিশন হোক, দুটোই কিন্তু টোটাল সেলের উপরে হয়। এবার ওরা যদি আলাদা করে মেনশন করে দেয় যে ডেল ক্যাটারি কমিশনটা ক্রেডিট সেলের উপরে দেওয়া হবে, সে প্রশ্ন আলাদা। কিছু যদি মেনশন করা না থাকে, মানে দুটো কমিশনই, বোথ অর্ডিনারি আর ডেল ক্যাটারি, টোটাল সেলের উপর আমাদের দিতে লাগে। আচ্ছা, তাহলে ওটা আবার পিন্টু অ্যাকাউন্টে পোস্টিং করেছো কমিশনটা বাই কনসাইনমেন্ট টু বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট, এখন তো জায়গার নাম দেয়নি।
বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট কত বেরিয়েছিল কমিশন 1728। এবার বলছে দেখো ভালো করে শোনো, হি কুড নট রিয়েলাইজ 2000 ফ্রম এ ডেটা এন্ড ইট প্রুভড ব্যাড। এই যে ব্যাড ডেট হলো এটা তো কনসাইন আরকে বিয়ার করতে হবে। রাহুল শোন, হি কুড নট রিয়েলাইজ রুপিস 2000 ফ্রম এ ডেটা এন্ড ইট প্রুভড ব্যাড। কনসাইনার কনসাইনিকে ডেল ক্রেডিট কমিশন দেয়নি, তাহলে ব্যাড ডেটের রিস্ক কনসাইন আরকে বিয়ার করতে হবে। তো কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লেখো টু কনসাইনমেন্ট ডেটার্স, কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লেখো টু কনসাইনমেন্ট ডেটার্স অ্যাকাউন্ট 2000 রুপিস। ওটা আবার কনসাইনমেন্ট ডেটার্সে পোস্টিং করো, ব্র্যাকেটে লিখে দাও ব্যাড ডেট, ব্র্যাকেটে লিখে দাও ব্যাড ডেট। স্যার এই অ্যাকাউন্টে কি আর কোনো কোশ্চেন আছে? কোন অ্যাকাউন্টে? কনসাইনমেন্ট অ্যাকাউন্টে স্টক আছে না তো? কে লিখেছে? এই তো আমরা জায়গা থেকে হয়ে? আচ্ছা কি বললাম, মানে কনসাইনমেন্ট অ্যাকাউন্টে লিখলাম টু কনসাইনমেন্ট ডেটার্স কত টাকা 2000, ওটা আবার কনসাইনমেন্ট ডেটার্সে পোস্টিং করো বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বলে। এবার কনসাইনমেন্ট ডেটার্স অ্যাকাউন্টটা ক্লোজ করে দাও। দেখো যে বাই পিন্টু কনসাইনমেন্ট আর বাই পিন্টু। কনসাইনমেন্ট ডেটার্স অ্যাকাউন্টটাকে এবার ক্লোজ করো হ্যাঁ তো বাই স্যার বাই বাই পিন্টু বলে। বলে হ্যাঁ 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 ছোট অ্যাকাউন্টটা ছোট অ্যাকাউন্ট ডেটার্স অ্যাকাউন্টটা ওখানে আমরা লিখলাম প্রথমে সেলটা 21600 ডেবিট সাইডে, তাই তো, আর ক্রেডিট সাইডে এলো ব্যাড ডেটটা। তো ব্যাকটা বাই পিন্টু বলে আসতো, বাকি টাকাটা লেখো বাই ব্যাক ডেটটা বাই পিন্টু বলে আসতো। ব্যাড ডেটটা 2000 যেটা কি আছে বাই কনসাইনমেন্ট বলে আসে। কনসাইনমেন্টে তো টু কনসাইনমেন্ট ডেটার্স লিখে আমি লিখে দেবো বলি টু কনসাইনমেন্ট ডেটা ব্র্যাকেটে বাই আর তো এখানে বাই পিন্টু। এখানে বাই কোথায় বাই, এখানে তো বাই কনসাইনমেন্ট বলে বসবে। কনসাইনমেন্ট ডেটার্স কনসাইনমেন্টে লিখেছো টু কনসাইনমেন্ট ডেটার্স, তো কনসাইনমেন্ট ডেটার্সে বাই কনসাইনমেন্ট বলে বসবে। এবার যেটা ব্যালেন্স বেরোলো সেটা সেটা বাই পিন্টু বলে লেখো। কত টাকা? দাঁড়াও এখন ব্যালেন্স লিখো না। পিন্টু বলেছে যে রেমিটস রুপিস 10000 বাই এ ব্যাংক ড্রাফট টু টুম্পা, মানে অ্যাডভান্স দিয়েছে। এটাকে আগে লেখো, ওই তোমার তুমি কনসাইনমেন্ট ডেটা থাকো ক্লোজ করে দাও, ওটা বাই পিন্টু বলে ক্লোজ করে দাও। কি ওটা পিন্টু অ্যাকাউন্টে নিয়ে আসো, এটা আমার মনে হচ্ছে কনসাইনমেন্ট ডেটার্স অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দাও। হ্যাঁ ওটা বাই পিন্টু বলে ক্লোজ করলে, তাই তো, ওটা পিন্টু অ্যাকাউন্টে নিয়ে আসো টু বলে, ওটা পিন্টু অ্যাকাউন্টে নিয়ে আসো টু বলে। সুপ্রিয় চলছে, অসুবিধা নেই। কনসাইনমেন্ট ডেটার্স অ্যাকাউন্টটা পিন্টু দিয়ে আমরা ক্লোজ করলাম, ওটা আবার পিন্টু অ্যাকাউন্টে চলে টু বলে, তাই তো। কি দাবি কি কত টাকা? 19600 ভালো। পড়ে গেছে। এবার বলতে দেখো পিন্টু রেমিটস রুপিস 10000 বাই এ ব্যাংক ড্রাফট টু টুম্পা, মানে কনসাইনারকে অ্যাডভান্স দিচ্ছে। তো পিন্টু অ্যাকাউন্টে লেখো বাই ব্যাংক, ব্র্যাকেটে লেখো অ্যাডভান্স। পিন্টু অ্যাকাউন্টে লেখো বাই ব্যাংক, ব্র্যাকেটে লেখো অ্যাডভান্স। পিন্টু অ্যাকাউন্টে বাই ব্যাংক বলে লে, ব্র্যাকেটে লেখ অ্যাডভান্স 10000। ড্রাফটে দিয়েছে মানে বাই ব্যাংক করে লিখবো, যদি বিলে দিত বাই বিলস রিসিভেবল বলে লিখতাম। শোনো এবার এই পিন্টু অ্যাকাউন্টটা ক্লোজ করে দাও, মানে কনসাইন অ্যাকাউন্টটা ক্লোজ করে দাও। লেখো যে ডিফারেন্সটাকে লেখো বাই ব্যালেন্স সিডি। আগের অঙ্কটা কি হয়েছিল, পুরো টাকাটা কনসাইনারকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু এখানে ফাইনাল রেমিটেন্সের ব্যাপারে কিছু বলেনি, তার মানে টাকা নিশ্চয়ই পাঠায়নি, তা ডিউ থাকবে। তো পিন্টু অ্যাকাউন্টটা বাই ব্যালেন্স সিডি বলে ক্লোজ করে দাও। ডেবিট সাইড বড় আছে দেখো, মানে কনসাইন অ্যাকাউন্টটা ক্লোজ করে দাও। 2372 কত হলো? 2372 2372, তাই হয়েছে তো। আমার বিশ্বাস নেই 4372 তুই 2000 টাকা শর্ট হচ্ছে কেন? ব্যালেন্সটাকে নেই, ব্যালেন্সটাকে পোস্টিং করিসনি তুই। ও আচ্ছা 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 কনসাইনমেন্ট ডেটার্স অ্যাকাউন্টে তুই ব্যালেন্সটাকে পোস্টিং করিসনি নিশ্চয়ই। দেখ ব্র্যাকেটে লেখো যে ফাইনাল অ্যামাউন্ট রিসিভেবল বা ফাইনাল অ্যামাউন্ট ডিউ, ফাইনাল অ্যামাউন্ট রিসিভেবল বা ফাইনাল অ্যামাউন্ট ডিউ কনসাইন অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা, মানে কনসাইনি তো পুরো টাকা ওকে দেয়নি, মানে এটা এখনো কনসাইন আর ওর থেকে পাবে। সে কি বলে একবার বললেন 2 ব্যালেন্স ফাইনাল অ্যামাউন্ট ডিউ বাই ব্যালেন্স সিডি বলে, ঠিক আছে। এখানে
10,000 বাই ব্যাংক আর 10,000 টাকাটা অ্যাডভান্স দিয়েছিল, ওটা বাই ব্যাংক বলে লিখলাম কিন্তু অ্যাকাউন্টে। হ্যাঁ, এবারে 10,000 বদলে যদি বলতো ফাইনাল মানে ফাইনাল অ্যামাউন্ট পেয়েবেল, তার মানে পুরো টাকাটাও দিয়ে দিয়েছে। কোথায় পুরো টাকা দিয়ে দিয়েছে? যদি বলতো যে যদি বলতো যে পুরো টাকা দিয়ে দিয়েছে, বাকি ব্যালেন্সটা দিয়ে দিয়েছে, সেটা বাই ব্যাংক বলে আবার লিখতাম। সেটা পাঠাইনি বলে যেরকম আগের অঙ্কে করলাম। হ্যাঁ, আর এখানে যেহেতু টাকা পাঠাইনি ফাইনাল অ্যামাউন্ট বাই ব্যালেন্স সিডি বলে লিখলাম। টু ফাইনাল অ্যামাউন্ট তাহলে কত বেরোলো পিন্টু অ্যাকাউন্টের ব্যালেন্স? বাই ফাইনাল অ্যামাউন্ট 2372 2372 ঠিক আছে। বাই ফাইনাল বাই ব্যালেন্স সিডি বলে লেখো ফাইনাল অ্যামাউন্ট রিসিভেবল, ওটাই বলছি। বাই ব্যালেন্স সিডি। আচ্ছা, এবারে আনসোর স্টকের ভ্যালুয়েশনে আসো। হ্যাঁ, আনসোর স্টকের ভ্যালুয়েশনে আসো। এখানে হবে না। একটা তো আর এন্ট্রি বাকি কনসাইনমেন্ট এখন, তো বাই কনসাইনমেন্ট স্টক করে দিই, বাকি সব তো হয়ে গেল। ক্রেডিট সাইডে তো জায়গা আছে আর কনসাইনমেন্ট। তো ব্যালেন্স যদি ডেবিটে বেরো তখন কি করব? আচ্ছা দেখো, দেখো ভ্যালুয়েশন অফ আনসোর স্টক। আচ্ছা, কত কেজি পাঠিয়েছিল? 1000 কেজি পাঠিয়েছিল, 720 কেজি সেল করেছে, আর তোমার 200 কেজি মানে ড্যামেজ হয়েছে। এটা কি করছিস তুই? তার মানে 1000 থেকে 200 মাইনাস করে 800, তারপরে 80 কেজি আমাদের স্টকেতে আছে। ওয়ার্কিং স্টক লেখো, ভ্যালুয়েশন অফ আনসোর স্টক। 1000 কেজি পাঠিয়েছিল, 200 কেজি ড্যামেজ হয়েছে, তাহলে কত কেজি রইল? 800। 720 কেজিও সেল করতে পেরেছে, তাহলে 80 কেজি রিমেইনিং স্টক। তাহলে ওয়ার্কিংস করো যে ভ্যালুয়েশন অফ আনসোল্ড স্টক লেখো যে 80 ইনটু 20, একটা কেজির দাম তো 20 টাকা করে, 80 ইনটু 20। আবার আমি করে দিচ্ছি, দেখো 80 ইনটু 20 ভ্যালুয়েশন অফ আনসোল্ড স্টক বলে লেখো 80 ইনটু 20। তাহলে আমাদের আরেকটু বুঝি, দুজনকার এক্সপেন্সেস কিন্তু একসঙ্গে আমরা প্রপোর্শনেট করতে পারবো না, কনসাইনার কনসাইনি। কারণ কনসাইনার যে খরচাটা করেছে পুরো 1000 কেজির জন্য, কিন্তু কনসাইনি পুরো 1000 কেজি তো হাতে পায়নি, ও তো 200 কেজি কম মাল হাতে পেয়েছে। তাহলে কনসাইনি অবভিয়াসলি যে খরচাটা করেছে সেটা নিশ্চয়ই 800 কেজির জন্য। হ্যাঁ, কথাগুলো আমার শোন ভালো করে, টুপি পরে বললাম, যখন ট্রানজিটে অ্যাবনরমাল লস হয়, কনসাইনার যে খরচাটা করছে পুরো ইউনিটের জন্য, যে কটা মাল পাঠিয়েছে মানে 1000 কেজির জন্য, কিন্তু কনসাইনি তো আর পুরো মাল হাতে পাচ্ছে না। তাহলে কনসাইনি যে খরচাটা ইনকার করবে, অবভিয়াসলি ও যে কটা মাল হাতে পাবে তার উপরে, মানে ও তো হাতে পেয়েছে 800টা। তাহলে আমাদের দুজনকার এক্সপেন্সেস কিন্তু একসঙ্গে অ্যাড করে আমরা প্রপোর্শনেট করতে পারবো না, একসঙ্গে মানে প্রপোর্শন অ্যাড করে প্রপোর্শনেট করতে পারবো না, আলাদা আলাদা ভাবে করতে হবে। তো কনসাইনারের এক্সপেন্সেস কত আছে বলো? 5000 রুপিস, ওটা তো পুরোটাই নন রেকারিং। তাহলে 5000 ডিভাইড বাই 1000 ডিভাইডেড বাই 1000 ইনটু 20 ইনটু 20 কারণ 80 80 কেজি তো স্টকে আছে, সরি তাই না? আচ্ছা, এবার কনসাইনির এক্সপেন্সেস দেখো কি কি আছে। কনসাইনির খরচাগুলো কি কি ছিল? তোমার ছিল হচ্ছে কি ক্লিয়ারিং চার্জেস, ক্যারিং চার্জেস, গোডাউন রেন্ট, সেলিং এক্সপেন্সেস। তো গোডাউন রেন্ট আর সেলিং এক্সপেন্সেসটা রেকারিং নেব না, শুধু ক্লিয়ারিং চার্জেস আর ক্যারিং চার্জেস এই দুটোকে আমরা কনসিডার করব, তাই না? তোমার গোডাউন রেন্ট আর তো স্টক, তার থেকে তো আমি 200টা 700 কোটিটা সোল্ড করেছি, তাহলে রইলো কটা হাতে? 280টা। তোমার 1000টা পাঠিয়েছিল, হ্যাঁ, 200টা তো লস হয়ে গেছে, 200টা ড্যামেজ হলো, 200টা তো ড্যামেজ হলো, তাহলে 800টা 720টা আমাদের সেল হয়েছে, তাহলে 80টা মাল হাতে আছে। আচ্ছা, তাহলে এখান থেকে তোমার ক্যারিং চার্জেস, ক্লিয়ারিং চার্জেস আর ক্যারিং চার্জেস এই দুটো হলো নন রেকারিং। তো ক্লিয়ারিং চার্জেস আছে কত? 1800 টাকা, আর ক্যারিং চার্জেস আছে আবার 1200 টাকা, তাই না? তাহলে প্লাস করো ব্র্যাকেটের মধ্যে 1800 প্লাস 1200, তাই না? ডিভাইড করব কখনোই কিন্তু 1000 দিয়ে না, 800 দিয়ে, মানে কনসাইনি কিন্তু 800 কেজি মাল হাতে পেয়েছে, তাই না? কনসাইনি তো 1000 কেজি হাতে পায়নি, 200 কেজি তো নষ্ট হয়ে গেছে। তাহলে ও যে খরচাটা করেছে সেটা কিন্তু অবশ্যই 800 কেজির জন্য। ইনটু যথারীতি 80, আমরা তো 80 কেজি তো ভ্যালুয়েশন করছি। দেখো কারণ অসুবিধা নেই, কনসাইনার যে এক্সপেন্সেসটা ইনকার করছে পুরো ইউনিটের উপরে, যে কটা মালও পাঠিয়েছে, কিন্তু কনসাইনি তো পুরো মাল হাতে পায়নি, তাহলে ও যে খরচাটা করছে কখনোই কিন্তু পুরো ইউনিটের জন্য না, ও যে কটা মাল হাতে পাচ্ছে তার উপরে। ঠিক আছে? তাহলে এটা কত হয়? 1600। কি হচ্ছে? 1600 প্লাস এটা করলে কত হয়? 400 টাকা। হ্যাঁ, আর এটা তোমার 10 মানে 300 টাকা, তাই তো? ঠিক বললাম তো?
1800 1200 তো 3000, 80/800 মানে হলো তোমার 10, তার মানে 300 টাকা। তাহলে কত হলো? 2300। 2300 লেখো কনসাইনমেন্টে বাই কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট। এটা ভেঙে যাবে তো, ওরকম কেন করছিস? আচ্ছা, বাই কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট আমি এটা এখানে কারণ অসুবিধা নেই বুঝতে। কনসাইনমেন্টে লেখো বাই কনসাইনমেন্ট স্টক অ্যাকাউন্ট। কত? 2300। ঠিক আছে, এবার কনসাইনমেন্ট অ্যাকাউন্ট ক্লোজ করো, প্রফিট লস বার করো, জায়গা আছে। প্রফিট বা লস বার করো। একজন করো ঠিক করে, ব্যাস হয়ে যাবে। স্যার, আপনি একটা সত্যি কথা বলবেন? কি? বিকাশ দেওয়ার পর থেকে আর কথা হয় পয়েন্ট টু বি নোটেড মিলার। চল তুই কাজ কর। আচ্ছা, স্যার লস রেকর্ড হলো কোন দিক বড় হচ্ছে? ক্রেডিট বড় হচ্ছে। তো প্রফিট হবে। ক্রেডিট সাইড বড় হলে প্রফিট হবে। এই যে এইটা 31,228 কি 10,308 মানে ব্যালেন্স? রমা কত বেরিয়েছে গো? 5328। ভালো করে কর, ভুল করবি না, ক্যালকুলেটর বড় হলো ভালো করে করো। 5,308 5 3 2 8 আমি উল্টো বললাম। ঠিক আছে, আমি পড়ে না না ঠিক আছে। তো লেখো টু প্রফিট অ্যান্ড না কনসাইনমেন্ট। মানে ইনকাম ধরে মনে হচ্ছে বন্ধ স্যার ডেবিট তো বড় হচ্ছে। ডেবিট বড় না ক্রেডিট বড়? ডেবিট বড় বড় ডেবিট বড় হয়েছে মানে লস হচ্ছে তো। তাই তো বললাম। ভাই লস অফ কনসাইনমেন্ট, ডেবিট সাইড বড় আছে, দেখো ডেবিট সাইড বড় আছে। আমার পাস এই 5380 টাকা, তাই না? 5 3 5,328 আচ্ছা, মিলে গেছে স্যার এবার লো লেখো বাই লস অন কনসাইনমেন্ট। তো বন্ধ করে দিচ্ছি। ফ্র্যাকশন অ্যামাউন্টটা কেন আসছে গো দাদা? ফ্র্যাকশন অ্যামাউন্টটা কেন আসছে গো? কোনো ফ্র্যাকশন অ্যামাউন্ট কি ওখানে বসেছিল নাকি? এই যে 5328, এটাই তো আসছে না ওই পার্সেন্টেজটা কমিশনের পার্সেন্টেজ। ও কমিশনটা 8% ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিকই তো। হ্যাঁ, তো হয়ে গেল, ঠিক আছে। তাহলে বাই লস অন কনসাইনমেন্ট শেষ। দেবো কোনটা লিখবো? বাই লস অন কনসাইনমেন্ট